আজকে ভিডিওতে রায়মানিক প্রশ্নবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 3 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ চিনসুরা ও দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে মোহাম্মদ ঘুরি মারা যান, এটা হবে 1206 খ্রিস্টাব্দে। 2 আছে ভারতের প্রথম মোগল বাদশাহ ছিলেন, এটা বাবর হবে। 3 পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। 4 সুলতানি আমলের প্রথম দিল্লি কে বলা হয়, এটা হবে কুতুব দিল্লি। এরপর 2 গেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে সুলতান একটি, এটা উপাধি হবে। 2 পাগলা রাজা বলা হয়, এটা হবে মোহাম্মদ বিন তুগলককে। এরপর 3টা আছে মোগল যুগে সবচেয়ে ছোট ঘরকে এটা কোঠরি বলা হতো। এরপর 4 আছে আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির 7টি হবে নাগরিক বসতির চিহ্ন পাওয়া গেছে। এরপর 3টা আছে অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে হুন্ডি বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থার ধরন, মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয়। এই সময় সরাব নামে এক শ্রেণীর অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত। ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত। ফল হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল। এরপরে 2টা আছে পানিপথের প্রথম যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এরপরে 3টা আছে ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি প্রথম ভারতের কোন বন্দরে এসে পৌঁছান, তিনি প্রথম ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। এরপরে 4 আছে টিকা লেখো যে কোনো দুটি। একে আছে মনসবদারি প্রথা। মুঘল সম্রাট আকবর ভারতে মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসবদার বলা হতো। প্রত্যেক মনসবদার সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সেনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হয়। মনসবদারীদের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই পদ বংশানুক্রমিক ছিল না। মনসবদাররা অনেকগুলি স্তরে বিভক্ত ছিলেন, যেমন 5000, 7000, 8000, 10000 মনসবদার প্রভৃতি। এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। এরপরে 2টা আছে হলদিঘাটি যুদ্ধ। রাজপুত নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রে ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর কর্তৃক চিতোর জয় করার আগেই রানা উদয় সিংহ চিতোর ছেড়ে চলে যান। অন্যান্য রাজপুতরা মুঘল রাজশক্তির বশতা স্বীকার করে নিলেও উদয় সিংহ আমৃত্যু আত্মসমর্পণ করেননি। উদয় সিংহের পর তার পুত্র রানা প্রতাপ সিংহ ও মুঘলদের বশ্যতা অস্বীকার করেন। ফলে সম্রাট আকবর আজমিরের রাজপুত রাজা মানসিংহকে 5000 সৈন্যসহ রানা প্রতাপের বিরুদ্ধে প্রেরণ করলে উভয় পক্ষের মধ্যে 1576 খ্রিস্টাব্দে যে যুদ্ধ শুরু হয় তা ইতিহাসে হলদিঘাটি যুদ্ধ নামে পরিচিত। রানা প্রতাপ পরাজিত হন, কিন্তু তবুও বারবার মুঘলদের বিরোধিতা করেন। রাজপুত শক্তির মধ্যেকার বিভেদ এই যুদ্ধের ফলে আরও প্রকট হয়ে দেখা দেয়। এরপরে 3টা হচ্ছে আকবরের নবরত্ন। মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। আকবরের রাজসভার পণ্ডিতগণ হলেন আবুল ফজল ঐতিহাসিক, ফৈজি কবি, তানসেন সঙ্গীতজ্ঞ, মোল্লা দা পিয়াজা এটা উপদেষ্টা, ফকির আজিউদ্দিন এটা উপদেষ্টা, মানসিংহ সেনাপতি, বীরবল হাস্যরসিক, আব্দুল রহিম খানান কবি, টোডরমল অর্থমন্ত্রী। এরপরে 5 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। 1556 খ্রিস্টাব্দে দিল্লির নিকট পানিপথ
পদ নামক জায়গায় আকবর ও মোহাম্মদ আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করে দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ: সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর শের শাহের ভ্রাতুষ্পুত্র আদিল শাহের সেনাপতি হিমু দিল্লি দখল করেছিলেন। পিতৃরাজ্য পুনরুদ্ধারের জন্য আকবর এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধ: আকবর ও তার অভিভাবক বৈরাম খাঁ দিল্লি জয়ের জন্য সসৈন্যে অগ্রসর হন। দিল্লি দখলে হিমু তাদের বাধা দেওয়ার জন্য অগ্রসর হন। 1556 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর দিল্লির নিকট পানিপথের প্রান্তরে আকবর ও হিমুর মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে আকবর জয়লাভ করেন। গুরুত্ব: ভারতের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে পরাজয়ের ফলে হিমুর হিন্দু রাজ্য প্রতিষ্ঠার ইচ্ছা শেষ হয়ে যায়। এই যুদ্ধে জয়লাভ করে আকবর ভারতে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। এরপরে দুইটা আছে মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হতো। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় এর কারণ হলো: একে, রাজস্ব পরিমাণ বৃদ্ধি। সিংহাসনে আরোহণের পর মোহাম্মদ বিন তুগলক কৃষি জমির পরিমাণ বৃদ্ধি এবং রাজস্ব বৃদ্ধির জন্য সচেষ্ট হন। গঙ্গা যমুনার উর্বর দোয়াব অঞ্চলে তিনি 10% থেকে 40% রাজস্ব বৃদ্ধি করেন। কৃষকদের অবস্থা: ওই সময় অনাবৃষ্টির জন্য কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, কিন্তু সুলতানের কর্মচারীগণ জোর করে রাজস্ব আদায় করলে অনেক কৃষক কৃষিকাজ পরিত্যাগ করে জঙ্গলে পালিয়ে যায়। ফলে ওই অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হয়। এরপর দুইটা আছে সুলতানের গৃহীত ব্যবস্থা। কৃষকদের প্রকৃত অবস্থা জানার পর সুলতান রাজস্ব হ্রাস করেন, শস্য বীজ দানের, ঋণ দানের ও জলসেচের ব্যবস্থা করেন। এরপরে পয়েন্ট: রাজধানী স্থানান্তর। সুলতান মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তিনি নতুন রাজধানী দেবগিরি নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তনের কারণ: একে, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চলে সন্নিকটে অবস্থান ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত। 2, কেন্দ্রীয় অবস্থান। দিল্লি সুলতানের সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না। অপরপক্ষে দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হয়, প্রায় প্রশাসনিক সুবিধাও হয়। তবে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরে কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। এরপরে পয়েন্ট হলো প্রতীক মুদ্রার প্রচলন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হলো প্রতীক মুদ্রার প্রচলন। অনেকে বলেন এই মুদ্রাগুলি ছিল তামার, আবার অনেকে বলেন ব্রোঞ্জের। একে, প্রতীক মুদ্রা প্রচলনের কারণ: সুলতানের প্রতীক মুদ্রা প্রবর্তনের কারণ বিভিন্ন বিদ্রোহ দমন, বিশাল সৈন্যবাহিনী, রাজধানী পরিবর্তন প্রভৃতি কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্প মূল্যের ধাতু মুদ্রা প্রবর্তনের পরিকল্পনা করেন সুলতান। এরপর দুইটা হচ্ছে ব্যর্থতার কারণ। সুলতান মোহাম্মদ বিন তুগলকের প্রতীক মুদ্রার প্রচলন 3 বছরের মধ্যেই ব্যর্থ হয়। কারণ: একে, প্রতীক মুদ্রা যাতে জাল না করা যায় তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিতে, ব্যবসায়ী ও বণিকরা এই মুদ্রাগুলি নিতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সরকার এই মুদ্রাগুলি প্রত্যাহার করে নেয়। এরপর পয়েন্ট হলো সাধারণ ব্যক্তিদের উচ্চ পদ প্রদান। মোহাম্মদ বিন তুগলক অনভিজাত সাধারণ ব্যক্তিদের প্রশাসনে উচ্চ পদ প্রদান করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন মধ্যযুগের একজন বিরল ব্যক্তিত্ব। তার কার্যকলাপের উপর ভিত্তি করে তাকে পাগলা রাজা এবং তার কাজকর্মকে তুগলকি কাণ্ড কারখানা বলা হয়। এরপরে তিনি যাচ্ছে রাজা ও সম্রাটের মধ্যে পার্থক্য লেখো। তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো? এর উত্তরটি হলো: সাধারণত শাসকের উপাধি হিসেবে রাজা, সম্রাট প্রভৃতি শব্দগুলি ব্যবহার করা হয়, তবে রাজা ও সম্রাট এক শব্দ নয়, এর মধ্যে পার্থক্য আছে। রাজা হচ্ছে রাজা রাজ্যের শাসক, সম্রাট হলেন সাম্রাজ্যের শাসক। বিদে যাচ্ছে রাজার সম্মান ও ক্ষমতা সম্রাটের চেয়ে ছোট, সম্রাট সম্মান ও ক্ষমতায় রাজার চেয়ে বড়। এরপর সিদে যাচ্ছে রাজা সম্রাটের সাম্রাজ্যের মধ্যে থাকতে পারে, সম্রাট রাজ্যের অধীন নন, কারণ সম্রাটের সাম্রাজ্য গড়ে ওঠে একাধিক রাজ্য নিয়ে।
দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা সুলতানকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা বলা হয়। এর কারণ হলো একে সুলতানের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা। দিল্লি সুলতানি শাসনের প্রধান ব্যক্তি ছিলেন সুলতান। সুলতানের হাতে থাকতো যুদ্ধ, শাসন, আইন, বিচার সহ দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দুয়ে কর্মচারীদের উপর কর্তৃত্ব। সুলতান তার সহায়তার জন্য মন্ত্রী ও বিভিন্ন কর্মচারী নিয়োগ করতেন, তবে সব ক্ষেত্রে সুলতানের আদেশ ছিল শেষ কথা। এসব কারণে দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা যেতে পারে। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 3-এর দাগে চীন-সুরাও দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।